নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সমস্ত সাংবাদিক বন্ধুদের প্রথমে হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং দুর্গাপূজা পরবর্তী আপনাদের সবাইকে বিজয় আরও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আসন্ন দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিংবা আমাদের রাজ্যের কিছু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিছু বিষয় নিয়ে একটা চর্চা শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন হয়তো বা, এবং একটা অপপ্রচার আমার বিরুদ্ধে চালানো হচ্ছে, যেটা আমি নিজেও লক্ষ্য করেছি। এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, ইভেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী থেকে শুরু করে কংগ্রেসের যিনি সভাপতি, তারা সবাই এটার উপর কমেন্ট করেছে। আমার মনে হয়েছে যে এটা আমার দায়িত্ব এই বিষয়ের উপর আমার স্ট্যান্ড পয়েন্ট রাখা। এক্স্যাক্টলি কি হয়েছে বা কি বিষয়, এই বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে রাজ্যবাসীর সামনে আমার বক্তব্য রাখা উচিত, এবং আসল সত্যটা কি সেটা রাজ্যবাসীর জানা উচিত। তো আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, আজকের এই প্রেস বার্তায় যারা শুনছেন আসল বিষয়টা কি এই সম্পর্কে যাতে দয়া করে আপনারা একটু অ্যাটেনশন দেন, এটা আমার আবেদন। বিষয় হচ্ছে, গত 2 মাস যাবত একটা ফেসবুক চ্যানেল, ওয়েব চ্যানেল, সম্ভবত সমাচার নামে কিছু একটা চ্যানেল হবে, রাষ্ট্রীয় সমাচার, সেই চ্যানেলের সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী, তিনি আমাকে 2 মাস যাবত ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান। তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠিনি, আমি দিতে পারিনি। তিনি প্রতি সপ্তাহে 2-3 বার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান, এবং সে অনুযায়ী গত শনিবার দিন বিকেল বেলা আমি ওনাকে সময় দিয়েছি, সন্ধ্যার সময় ইন্টারভিউ নেওয়ার জন্য। সে অনুযায়ী তিনি এসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। সম্ভবত ওনার সাথে ওনার হাজবেন্ড এবং ওনার মেয়ে ছিল, ওরা 3 জন মিলে এসে ইন্টারভিউর জন্য এসছে আমার কাছে। 35 থেকে 40 মিনিটের তারা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ আমাদের রাজ্যের বিভিন্ন চলমান উন্নয়ন সম্পর্কে, আমাদের সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশ্ন বামপন্থীদের দ্বারা যেগুলি রয়েছে সেই প্রশ্ন তিনি আমার কাছে করেছেন। রাজ্যের বেকারদের জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনা তিনি প্রশ্ন রেখেছেন। 10,323 এর সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ভীষণ ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ইভেন আমার দপ্তর সম্পর্কে প্রশ্ন রেখেছেন। সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেই ইন্টারভিউতে দিয়েছি। সে অনুযায়ী ইন্টারভিউ যখন শেষ হওয়ার পরে ওনারা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজন দাঁড়িয়ে প্রায় 5 মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন, যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস আছে, আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন, অনেকেই দিতে চায় না, এই জন্য আমরা আপনার কাছে এসে এরকম বিভিন্ন নানা প্রশংসাসূচক বক্তব্য ওনারা 4-5 মিনিট আমার সম্পর্কে করেছেন। শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা খাবেন কি দাদা, চা মিষ্টির জন্য অফার করলাম। তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব, তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না, আমাদের সোর্সও অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তো আপনার কাছে আমার একটা আবেদন, যেহেতু আপনি 3 দপ্তরের মন্ত্রী, আপনার 3 দপ্তরের বা আপনি মন্ত্রী হিসেবে যে কাজ করছেন, আমি প্রত্যেকদিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কভার করব। বিনিময়ে আপনার কাছে আমরা বিয়ে করতে চাই, বছরে আপনি আমাদেরকে 5-7 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করে দিন, তাহলে আমি প্রত্যেক দিন আপনার নিউজ আমি কভার করব নিজে ফিজিক্যালি গিয়ে। সেই সম্পর্কে আমি ওনাকে উত্তর দিতে গিয়ে বলেছি, দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই, এবং আমাদেরই বা সোর্স কি, আমি আপনাকে 5-7 লাখ টাকা দেবো, কোত্থেকে দেবো? এই বিষয়ের উপরই কিন্তু আলোচনা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা সেই নিউজটা যদি দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই।
এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফরমাল কথা চলছিল সেই সময়। আমার প্রশ্ন থাকবে সেই সাংবাদিকের কাছে, আমি ওনাকে এর আগে কখনো দেখিনি, চিন্তাবো না। উনি যেভাবে এসছেন, যেভাবে আমার প্রশংসা করলেন, উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে 5-7 লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে। আমরা অনেক সময় অনেক লোক আসে, বিভিন্ন চিকিৎসার জন্য আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে লোক, আমরা এদের একে তাকে বলে অনেক সময় বলি ভাই একটু সাহায্য করো। এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে, আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি, তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা বলি। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে সোর্সের বিষয় নিয়ে প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে, আমি আবেদন করব আপনার আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যদিও এটা ইনফরমাল ডিসকাশন ছিল, ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা, লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন তার 13 বছরের মেয়েকে দিয়ে, বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে, আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন। সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র 25-30 সেকেন্ডের একটা জায়গায় কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছেন, এটা সত্যি নিন্দনীয়। আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু জীবদ্দশায় আবার এরকম সাংবাদিক আমরা দেখিনি। ইন্টারভিউ, ইনফরমাল ইন্টারভিউ সে নিল, ইন্টারভিউ দিলাম, সবকিছু কথা বললাম, এরপরে 3টা ক্যামেরা নিয়ে তার হাজবেন্ড ওয়াইফ দুইজন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো, নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো, সেই রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বললো। সে আমাদের রাজ্যের বিশিষ্ট 2-3 জন বিধায়ক সম্পর্কে, বিরোধী দলের বিধায়ক সম্পর্কে বাজে কথা সে বললো, আমাকে বললো যে আমি তো বলেছি, কিন্তু সেগুলি প্রকাশ না করে শুধুমাত্র তার সুবিধা অনুযায়ী 25-30 সেকেন্ডের বিষয়গুলি তিনি তুলে ধরলেন। আমার প্রশ্ন থাকবে, এমন কি তিনি প্রশ্ন করলেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম, তিনি প্রশ্নটা শোনাবেন না? তিনি তো শুধু উত্তরটা শোনালেন, প্রশ্নটা কেন শোনালেন না? আমি আনসারটা, আমি তো ওনাকে ডেকে আনিনি যে আমার সোর্স কি আসে আপনি রেকর্ড নিয়ে যান। তিনি এসেছেন, অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে এটাও একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাকে 5-7 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিন। তো আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার প্রশ্নটাকে কাট করলেন, সেটা ডিলিট করলেন, আর আনসারটাকে শুধু ইয়ে করে আপনি মার্কেটে বিক্রি করলেন। এটা আমার মনে হয় ব্যক্তিগত চরিত্রের উপর মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারই একটা চক্রান্ত, এবং নিঃসন্দেহে সেটা কমিউনিস্ট পার্টির হয়তোবা স্পন্সর্ড কেউ হবে আমি জানি না, তবে আমি সেই সংবাদের সম্পূর্ণরূপে নিন্দা জানাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2, আপনারা দেখেছেন বামপন্থী নেতা, কার্ল মার্কস লেনিনের বিচারধারার আত্মায় জড়িত নেতা এবং লেনিন পুত্র, ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমি বলবো না, যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন কমিউনিস্টরা ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়, আমি ছাগলের 3 নাম্বার বাচ্চা এই কারণে বলবো না কারণ আমরা ভদ্রতা জানি, আমি এই কারণে বলছি বামপন্থী নেতা, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, তিনি লক্ষ্য করছি আমি প্রায় গত বেশ কিছুদিন যাবত প্রতিনিয়ত আমার সম্পর্কে এবং আমার পরিবার সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য রাখছেন। প্রথম কথা হচ্ছে তিনি বারবার বলার চেষ্টা করছেন যে আমি বিধায়ক হওয়ার পরে বা মন্ত্রী হওয়ার পরে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আমি বা আমার পরিবার রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার। সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের কাছে আমার, যদিও এটা বলার কথা না তবু বলার, আমি শুধু এই 2টা লাইন বলার চেষ্টা করছি আপনাদের অবগতির জন্য। 2014 সাল থেকে আমি কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার, আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি আমার ইনকামের জন্য। 2000 কত সাল থেকে, 14 সাল থেকে, তখন সিপিএম এর রাজত্ব, সিপিএম এর সরকার। আমি এর আগে একটা বিশিষ্ট ফার্মা কোম্পানিতে চাকরি করতাম। 2017 সালের 2 জুন আমি সেই কোম্পানি থেকে রিজাইন দিয়েছি, শুধুমাত্র বাম অপশাসন থেকে রাজ্যের মানুষকে, আমার বিধানসভার মানুষকে যাতে মুক্তি দেওয়া যায়, এবং সেই মুক্তির যে সৈনিক যারা থাকবে তার মধ্যে যাতে আমিও একজন সৈনিক থাকি, সেই মানসিকতা নিয়ে 2017 সালে 2 জুন আমি রিজাইন দিয়েছিলাম সেই কোম্পানিতে। যে সময় আমি রিজাইন দিয়েছি সেই সময় আমার মান্থলি ইনকাম মিনিমাম 70 থেকে 80,000 আমার মান্থলি ইনকাম ছিল। নাম্বার 1। নাম্বার 2, এই দেশের বিভিন্ন বড় বড় আমাদের যে মাল্টি পলিটন সিটি রয়েছে, ইম্পর্টেন্ট সিটি রয়েছে, সেই সমস্ত সিটির 5 স্টার হোটেলে আমি থেকেছি, বিভিন্ন ইন্টারভিউ বা আমাদের যে মিটিংগুলি থাকতো, একটা হাইফাই লাইফস্টাইল আমি এনজয় করেছি সেই সময়। 3টা দেশ আমি ভ্রমণ করেছি আমি এমএলএ হওয়ার আগে, আমার কোম্পানি স্পন্সর, আমার পার্সোনাল ইনকামে। এগুলি নিয়ে আমি বিশদ বলতে চাই না, আমি জিতেন বাবুকে তার মানে তার জবাব দিতে চাই না, কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই ওনাকে,
সবচেয়ে দেখুন লজ্জাজনক বিষয় এবং আমাকে সবচেয়ে বেশি যেটা কষ্ট দিচ্ছে, তিনি প্রত্যেকদিন প্রেসের সামনে এসে আমার মাকে তুলে তিনি কথা বলছেন। আমার মনে হয় জিতেন বাবুর সাথে আমাদের নীতিগত ফারাক আছে। জিতেন বাবু দেশ বিরোধী, সনাতন বিরোধী এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি বিরোধী। তিনি কমিউনিস্ট পার্টির বিচারধারায় বিশ্বাস করেন। আমরা সেই বিচারধারায় বিশ্বাস করি না। আমরা রাষ্ট্রবাদের বিচারধারা, আমরা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি বিচারধারার সাথে যুক্ত ন্যাশন ফার্স্ট পার্টি আমরা করছি বিজেপি দল। ওনার সাথে আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স। জিতেন বাবুর সাথে আমার পারিবারিক বা সম্পত্তি নিয়ে কোনো রকমের বিবাদ নেই। রাজনীতি নিয়ে আলোচনা যখন হবে, রাজনীতির মানুষ যারা আমরা রাজনীতি করছি তাদের সম্পর্কে আলোচনা হতে পারে। প্রত্যেক দিন তিনি মিডিয়ার সামনে এসে আমরা লক্ষ্য করছি তিনি আমার মা সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলছেন। বারবার বলার চেষ্টা করছেন যে আমার মা বিপিএল কার্ড, আমার মা মানুষের বাড়ি কাজ করতো, ডে লেবার ছিল। আমার প্রশ্ন সাংবাদিকদের মাধ্যমে, এই রাজ্যের যারা বিপিএল কার্ডধারী পরিবার আছে কিংবা অন্তর্দয় পরিবার যারা আছে কিংবা বিলো প্রপার্টিতে যারা বসবাস করছে, জিতেন বাবুর কথাই কি তাদের পরিবার সারা জীবন গরিব থাকবে? সারা জীবন বিপিএল কার্ড হোল্ডার থাকবে? রতন টাটার কি লাইফ হিস্ট্রি ছিল? আম্বানি পরিবারের কি লাইফ হিস্ট্রি ছিল? আমাদের রাজ্যের আজকের দিনে যারা বিশিষ্ট সফল ব্যক্তি, প্রত্যেকে কি রাজা পরিবারে জন্মগ্রহণ করেছিল? প্রত্যেকে কি জমিদারের পরিবারে জন্মগ্রহণ করেছিল? এটার অর্থ কি এই হতে পারে যে একটা কৃষকের ঘরের ছেলে সে কোনোদিন ব্যক্তিগত জীবনে সফল হতে পারবে না? প্রশ্নটা জিতেন বাবুর কাছে, রাজ্যের মানুষের কাছে। আপনি রাজনীতি করছেন, আমার সম্পর্কে আপনি প্রমাণ সহ তথ্য সহ আলোচনা রাখতে পারেন, কেস করতে পারেন, কিন্তু বারবার আপনি আমার মাকে ডেকে আমার মাকে সামনে এনে অপমান করছেন। আমি তার নিন্দা জানাচ্ছি এবং যথেষ্টভাবে আমি ব্যথিত তার জন্য। এবং আমি রাজ্যের মানুষের কাছে আমি আবেদন করব আপনারা তার সুষ্ঠু বিচার করবেন যে সেই জায়গাতে আমার মায়ের কি ভুল। আমার মা কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, বড় করিয়েছে। নিঃসন্দেহে আমার মার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে, তার মায়ের নাম উজ্জ্বল করবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে আমি আমার মায়ের যোগ্য সন্তান এবং এই রাজ্যের মানুষের কাজ যেমন করছি, আমার পরিবারের সম্মান আমি বৃদ্ধি করেছি। এখন পর্যন্ত আঙ্গুল তুলে কেউ বলতে পারবে না প্রমাণ সহকারে যে ওই জায়গায় সুধাংশু দাস বিশেষ কিছু খারাপ কাজ করেছে। নাম্বার 2, এটা আমি নিন্দা জানাচ্ছি। নাম্বার 2, তিনি বারবার বলার চেষ্টা করছেন গত 4-5 মাস যাবত যে আমার বড় ভাই নাকি রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার। গতকালকে একটা সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন সুধাংশু দাসের ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, এত কম সময়ে এত টাকার মালিক কি করে হলো তার তিনি হিসাব চাইছেন। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, এর আগে আরেকটা চ্যানেল সম্ভবত আমাকে বলেছিল যে জিতেন বাবু এরকম প্রশ্ন করেছে বা এরকম উক্তি করেছে, এই সম্পর্কে আপনার কি মন্তব্য? আমি সেই দিন বলেছিলাম যে জিতেন বাবুকে প্রমাণ করতে বলুন, যেদিন তিনি প্রমাণ করবেন যে আমার বড় ভাই সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, সেই দিন আমি পদ থেকে রিজাইন দেব। জিতেন বাবুর ক্ষমতা হয়নি এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি প্রুফ করবেন বা এভিডেন্স সাবমিট করবেন। আজকে সাংবাদিকদের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই, আপনি যেটা বলেছেন আমার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, আপনাকে আমি আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। 26 অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারেন, সেকেন্ড অপশন, রাজ্যের মানুষের সামনে মিডিয়া ডেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য। নতুবা থার্ড অপশন, আমি খবর নিয়েছি 26 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে, ফেস্টিভ সিজন চলছে, ফেস্টিভ হলিডে চলছে, এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড হয়তো হলিডে রয়েছে। 26 অক্টোবরের পর 27 অক্টোবর আমি হাইকোর্টে কেস করব বা আমাদের অ্যাডভোকেটের সাথে নিশ্চয়ই আমি কথা বলবো। আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র খননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানির কেস করব। ওনার কাছে অপশন 3টা, 1 প্রমাণ দিতে হবে, 2 ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে, 3 আমি কিন্তু 26 তারিখের পর কোর্টে গিয়ে কেস করব। এটা গেল।